আগামী শুক্রবার বিয়ে, এত জলদি বিয়ে দেওয়ার কি আছে? এইটাই সবার বোধগম্য হচ্ছে না। কিন্তু শাহাবুদ্দিন খানের কথার উপরে কেউ কোনো কথা বলার সাহসও পাচ্ছে না। মহিবুল্লাহ খুশি হবেন নাকি বেজায় হবেন, এটাই বুঝতে পারছেন না। মারিয়া তাদের নিজেদের মেয়ে, নিজের হাতে মানুষ করা, খুবই শান্ত মেয়ে। বউ হিসাবে এমন মেয়ে সবাই খোঁজে, কিন্তু সমস্যা, অন্য জায়গায় তানিয়া বেঁকে বসেছে। একটা মাত্র ছেলে, হাজারটা মেয়ে দেখে বেছে বিয়ে করাবে তা না, হুট করে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ভাইজানের উপর তার সব রাগ। ইঞ্জিনিয়ার ছেলে পেয়েছে বিধায় নিজের মেয়েকে সুপাত্রে দিতে এত তাড়া। কিন্তু তার স্বামী কি কিছুই বলতে পারে না? ছেলেকে জন্ম দিয়েছে, যদি এইটুকু অধিকার না থাকে তাহলে? তানিয়া রুমের মধ্যে রাগে ফেটে পড়ে। শাহাবুদ্দিন খানকে কিছু না বলতে পারলেও মহিবুল্লাহ খানকে ঠিকই কথা শোনালো। ছেলের বিয়ে আর সিদ্ধান্ত নেওয়ার সময় আমি থাকবো না? উনি এত বড় সিদ্ধান্ত নেবে কেন? বড় ভাই হয় না, এটা নিতেই পারো। আমি মানি না। কেন? আমি 10টা থেকে একটা বউ আনতাম। মারিয়া এখন সে তানিয়া দমে যায়। মারিয়া কোনো কিছুতেই কম না, কিন্তু ছেলেকে যাচাই বাছাই করে বিয়ে করানোর খায়েশটা যে অসম্পূর্ণই থেকে যাবে। মাহবুবকে রাজি? আজকালকার যুগে ছেলে মেয়ের অমতে এসব আত্মপেরি করা ভালো না। মাহবতের সামনে তো সব চালানো হলো, ওই সে তো আপত্তি করেনি। হয়তো ওনার ভয়ে কিছু বলেনি। তুমি একবার ভাইয়ের সাথে কথা বলো। বাবা মায়ের রুম থেকে উচ্চ কণ্ঠ শুনে মামুদ সেদিকেই যায়। দরজা গলিয়ে মাথা উঠিয়ে হেসে বলল, আর বাবা হঠাৎ ছেলেকে দেখে দুজনেই বিব্রত করে। মামুদ রুমে ঢুকে আয়েশ করে বিছানায় বসে বলল, হ্যাঁ, এবার বলো। তুই রাজি? আমি রাজি না হলে কি বিয়ে ঠিক হতো? তুই রাজি? মারিয়াকে আমি ভালো রাখেন। তোমরা যেটা কখনো বুঝতে পারোনি সেটা বড় আপু বুঝেছেন। আর আমি চাই না তোমরা দুইজন এটা নিয়ে আর ঝগড়া করো। রুমের বাইরে থেকে সব স্পষ্ট শোনা যায়, সবাই খারাপ ভাবছে। মামুদ চলে যায়। তারপর থেকে মহিবুল্লাহ আর তানিয়া ব্যস্ত হাতে বিয়ে শপিং করে। সব আয়োজনে যেন কমতি না হয় সে খেয়াল রাখে। ছেলে যেহেতু পছন্দ করে, তাহলে আর না করে লাভ কি? ভাইয়ের বিয়েতে তিথিরের খুশির অন্ত নেই, তাও কার সাথে? তার একমাত্র চাচাতো বোনের সাথে। বিয়ের বাকি মাত্র 2 দিন। এই 2 দিনে তিথি নিজেকে খুব ব্যস্ত রেখেছে, কিন্তু বেহায়া মন অসভ্য পুরুষের জন্য আনচান করে উঠছে। সে শতভাগ শিওর যে আরফানের দেওয়া ছবিটা এডিট করা। আজকালকার যুগে এসে এইটুকু বোঝার ক্ষমতা তিথিরের আছে, কিন্তু তাকে এসব পাঠানোর মানে কি বোঝাতে চাই বলতটা? সে যে অভিমান করে আছে তা কি বোঝে না? মেয়েরা অভিমান করলে কি করতে হয় জানা নেই নাকি? ডাক্তার হচ্ছে, কচু ডাক্তার হচ্ছে, মেয়েদের মনই বোঝে না। সে নাকি আবার অপারেশন করবে। তিথিরের ভাবনার মাঝে পানি ঢেলে নিনিয়া তার রুমে চলে আসে। তিথিরের পাশে বসে বলল, এরপর তো তোমার পালা আপু, কেমন লাগছে? আপনার কথা বলবি? আপনার কথা কই বললাম। তাছাড়া তোমার আর কি লাগবে? বিয়ে তো আর দূরে হবে না, বিয়ে এই বাড়িতেই তো হবে। কি? নিনিয়া যেভাবে ছুটে এসেছিল আবার সেভাবেই ছুটে চলে যায়। তিথিরের ভাবে নিনিয়া কি তার আরফানের কথা জানতে পেরেছে? না পারলে এসব বলবে কেন? তিথির চিন্তিত হয়। আরফান আর তার ব্যাপারটা কারো জানার কথা না। কালকে বিয়ে, আরফান মারিয়ার বড় ভাই, সেই হিসেবে তার সবার আগে থাকার কথা ছিল, কিন্তু জরুরি ক্লাসের জন্য যেতে পারেনি। এমন হুট করে বা কেন মারিয়ার বিয়ে ঠিক করা হলো সেটাও বুঝে আসে না। পাত্র কে? পাত্রে তারই ভাই মামুদ। আরফানের কাছে ব্যাপারটা কেমন লাগে, কিন্তু মামুদ পাত্র হিসেবে যথেষ্ট ভালো। এই দিকটা দিয়ে অবশ্য ভালো হয়েছে। আর খারাপ দিকটা হচ্ছে তিতিরের সাথে কথা হচ্ছে না, তার স্বস্তি লাগছে না। সেদিন রাগের মাথায় ভুলভাল ছবি পাঠালেও পরে মনে হয়েছে কাজটা ঠিক হয়নি। বাচ্চাদের উপর রাগ করতে হয় না, বাচ্চাদের বোঝাতে হয় আদর করে। আদরের প্রসঙ্গ আসতেই তার হাত গালে চলে যায়। বাচ্চাটাকে আদর করতে গিয়েই তো থাপ্পড় খেয়েছে। কই, তিথির তো একবারও ফোন করে সরি বলল না। আবারও তার মাঝে অভিমানের তেল টই টই করে বেড়ে যায়। বাড়ি এসে পুরো দামে কাজে লেগে পড়ে। ভুল করে ও তিথিরের দিকে না তাকিয়ে, কিন্তু কতক্ষণ না তাকিয়ে থাকা যায়?
তিথির আশেপাশে থাকলে তার চোখ যেন চুম্বকের মতো টেনে ধরে। এই যে কালো থ্রি পিস পরে কেমন হেঁটে যাচ্ছে, তাকে দেখেও যেন দেখছে না। আরফান ফুস করে শ্বাস ফেলে তিথিরের যাওয়ার পরে তাকিয়ে থাকে। মনে মনে বলে, তোর খবর আছে তিথি, ছোটবেলা থেকে লেখাপড়া ভালো করতো না, আর তাই তো ম্যাট্রিক পাস করার পর সিঙ্গাপুর চলে যায়। এই তো এবছর প্রবাস জীবনের 5 বছরে পা দিল। বাড়িতে বিয়ের উৎসব, তাই এবার তাকে আসতেই হলো। তাছাড়া মামু তার ছোট হয়ে কিনা তার আগেই বিয়ে করে ফেলেছে। এই লজ্জাজনক কথা ঢাকতে হলেও তাকে এবার দেশমুখ হতেই হলো। সকালে বাড়িতে এসে পৌঁছেছে। বিয়ের বাড়ি বেশ ঝাঁকানাকা করেই সাজানো। দেখেই বিয়ে বিয়ে ফিল হচ্ছে। কালকে বিয়ে আর আজকে সে এলো, তার আশা নিয়েও বাড়িতে একটা হইচই বেঁধে গেছে। বাড়ির সব কিছুই আর সে ঠিক লাগলো না শুধু তিথিরকে, এত বড় হয়ে গেছে আর দেখতেও বেশ একদম পরীর মতো সুন্দর। আর সে মনে হচ্ছে সে প্রথম দেখায় প্রেমে পড়ে গেছে। মামুদের বিয়েটা শেষ হলেই একটা ব্যবস্থা নিতে হবে। সে কখনোই ভাবেনি বাড়ি এসে এমন একটা পরীর দেখা পাবে। বাড়িতে বিয়ের আমেজ লেগেছে ঠিকই, ঠিক আছে, কিন্তু ঠিক নেই মারিয়া। সেদিন রাগের বশে ঘুমের ওষুধ খেলেও তাকে কেউ কোনো প্রশ্ন করেনি, বরং প্রশ্নের বদলে শুনতে পেয়েছে বিয়ের সংবাদ। খুশি হবেন নাকি কি করবেন সে বুঝে উঠতে পারেননি। বিয়ে ঠিক হওয়ার পরে মারিয়া মামুদের সাথে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু প্রতিবারই তার সাথে মামুট্টু শব্দটি পর্যন্ত উচ্চারণ করেনি। মারিয়া বুঝতে পারছে না এই মুহূর্তে তার কি করা দরকার। হলুদের অনুষ্ঠানে তিথিরের মনের সবটা রং দিয়ে সাজলো। বারবার আরফানের সামনে দিয়ে হেঁটে গেল। আরফানকে দেখিয়ে আরসের সাথে বসে গল্প করলো। আর এটাও লক্ষ্য করলো যে আরস তার দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। চোখে মুগ্ধতার ছোঁয়া স্পষ্ট ফুটে উঠেছে। ছেলেদের এমন চোখের দৃষ্টি তিথিরের কেমন লাগে, কিন্তু আরফানকে হিংসাত্মক বানানোর জন্য সে আরসের সাথে অনেকক্ষণ ধরে গল্প করে, হাসে। আরফানের মুখের আদল গম্ভীর, শক্ত হয়, চোখের দৃষ্টি হয় কঠিন, না চাইতেও ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। তিথির আর আরসের দিকে তাকালেই বুকের জ্বলন হচ্ছে, দম আটকে আসছে। উফ, তারই ভুল হয়েছে, মেয়েটাকে ছাড় দেওয়া উচিত হয়নি। থাপ্পড় দিক না হয় মেরে ফেলুক, তাও এই পাখিটাকে চাপটে ধরে রাখা উচিত ছিল। গভীর রাতে ঘড়ির কাঁটার 3টা ছুঁই। বাড়িতে মেহমানে ভরপুর। তিথির মারিয়ার সাথে ঘুমানোর জন্য এসেছে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। তার মনে হচ্ছে আরফান তাকে ডাকছে। সে উঠে বসে, ঘুমন্ত মারিয়ার দিকে তাকিয়ে আস্তে করে রুম থেকে বেরিয়ে যায়। রুম থেকে বেরিয়ে তিথির স্তব্ধ হয়ে যায়। আরফান রুমের সামনে দাঁড়িয়ে আছে, যেন তারই জন্য অপেক্ষায় ছিল। তিথি বের হওয়ার পরে কোনো কথা বলার সুযোগ দিল না। ও পাজা করে কোলে তুলে নেই, তারপর দ্রুত পা ফেলে ছাদে চলে যায়। তিথি পুরোটা সময় নিঃশ্বাস বন্ধ করেছিল, কেউ দেখে ফেলে কিনা ভয়ে বুকটা ছটফট করছিল। আরফানের গলায় তার হাত দিয়ে আঁকড়ে ধরে রেখেছিল। ছাদে গিয়ে আরফান তিথিকে নামায়। জোরে কয়েকবার নিঃশ্বাস ফেলে রাগী চোখে তাকিয়ে থাকে। তিথি চুপচাপ তাকিয়ে আছে। আরফান তিথিরের উপর হেলে পড়ে, চেপে ধরে তিথিরের ছোট্ট শরীর। তিথি কেঁপে ওঠে, কিন্তু এমন কিসের জন্য যেন সে আগেই প্রস্তুত ছিল। ফিস করে বলল, কেউ আসবে? আসবে না। শুনুন না। তিথি চুপচাপ আরফানের দিকে তাকিয়ে আছে। কেউ কাউকে না বললেও দুজনেই জানে দুজনের মনের কথা। আরফানকে এত কাছ থেকে দেখে বুকটা কেমন করছে, গায়ের মিষ্টি ঘ্রাণে নেশা ধরে যাচ্ছে। তিথি বিভোর হয়ে তাকিয়ে থাকে। আরফান তিথিরের হাতের আঙুলের ভাঁজে নিজের হাত ছুঁয়ে দিয়ে বলল, আরশ ভাইয়ের এত কাছে কেন গেলি? ভাইয়া না, এমনি গল্প করি। আরফান তিথিরের গালে ছোট্ট চুইও দিয়ে বলল, তুই কোনো ছেলের কাছে গেলে আমার একদম ভালো লাগে না। আরে যাব না। আপনি কেন অন্য মেয়ের সাথে ছবি তুললেন, তাও এত খারাপ ভাবে? এডিট ছিল গাথি। আমি বুঝেছি। আমার বাকি তো তাই সব বুঝে। তিথি আর আরফান একে অপরের দিকে বিভোর হয়ে তাকিয়ে থাকে। তিথি আরফানের গালে হাত ছুঁয়ে আস্তে করে বলল, সেদিনের জন্য সরি, আমার ভুল হয়েছিল। ভালোবাসি তিতির পাখি, তোর মনে একটু জায়গা দিবি? আমি তোকে হিনা খুবই কষ্টে থাকি, মরে যাওয়ার প্রয়াস হয়, আমায় আরো বেশি দিন বাঁচতে দিবি? তিথি উত্তরে শক্ত করে আরফানকে জড়িয়ে ধরে
ফিসফিস করে বলল, খুব ভালোবাসি। আরফান তিথিরের ভালোবাসায় সাড়া দেয়। আজকের ভালোবাসার দুষ্ট মিষ্টির ছোঁয়া, দুজনের সম্মতিতে হয়, ভালোবাসা গভীর হয়, দুজনের শ্বাস ঘন হয়ে মিলেমিশে এককর হয়ে যায়। তিথি আদরে গুইয়ে ওঠে, শক্ত করে আঁকড়ে ধরে আরফানের হাতের বাহু। আরফান হাসে, ফিসফিস করে বলল, এইটুকু আদরে এমন বেহাল দশা, তাহলে পরে কি হবে? তিথির হাসে, সেই হাসিতে মিশেছিল একরাশ লজ্জা। সে আরফানের বুকে মুখ লুকায়, আর আকাশে থালার মতো গোল যাত্রা দুজনের ভালোবাসা দেখে হাসে। ইস, এভাবেই যদি পূর্ণতা পেত তারা, সারা জীবন যদি এভাবেই আগলে রাখা যেত তার তিথিরকে। খুব ধুমধামে আনন্দের সাথে বাড়ির প্রথম বিয়ে অনুষ্ঠিত হলো। প্রথমে সবার মনে একটু নাখোশ থাকলেও পরবর্তীতে মামুদের মনের কথা সবাই জানলে সবাই বেশ খুশি হয়। সানন্দে শাহাবুদ্দিনের খানের কথা মেনে নেয়। বাড়ির মেয়ে বাড়িতেই থাকলো, ছেলের বউ হিসাবে বাড়ির শান্ত মেয়েটাকেই আনলো। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? আপন বোন আর চাচাতো ভাই দুজনের বিয়েতে কোনো কিছুর কমতি রাখতে রাজি না আরফান। মারিয়াকে পরীর মতো করে সাজানো হয়েছে। মারিয়াকে গম্ভীর মুখ মামুদের সাথে বসিয়ে ছবি তোলা হয়। মারিয়া কাচুমাচু করে মামুদের দিকে তাকায়। বরবেশে মামুদকে দেখার তীব্র ইচ্ছা দমিয়ে রাখতে পারেনি। সে তাকানোতে মামুদ তার দিকে রাগী চোখে গম্ভীর দৃষ্টি নিয়ে দেখে। মামুদের এমন দৃষ্টি দেখে মারিয়া ভড়কে যায়। সোজা তাকিয়ে ভাবে, মামুদ এভাবে তাকাচ্ছে কেন? সে তো এখন তার স্ত্রী, তাহলে এভাবে তাকাবে কেন? একটু নরম করে আদর মাখা চোখে তো তাকাতেই পারত, তাই না? নাকি মামুদ তাকে বিয়ে করে সুখী না? হাজারো চিন্তায় জর্জরিত হয়ে মারিয়ার মন খারাপ হয়ে যায়। মুহূর্তে মুখের রং বদলে যায়। আরফান ছবি তুলেছিল। সদ্য বিবাহিত স্বামী স্ত্রীর এমন গম্ভীর রূপ দেখে বলল, তো হাস, মুখটা এমন করে রেখেছিস কেন? আরফানের কথায় দুজনেই হাসার চেষ্টা করে। তিথি পাশ থেকে বলল, আর একটু কাছে যাও, এত দূরে বসেছো কেন? তিথিরের কথায় মামুদের খুব রাগ হয়। চোখ পাকিয়ে বোনের দিকে তাকায়। ঠিক আছে, কিন্তু এত মানুষের মাঝে কিছু না বলে বাধ্য ছেলের মতো কাছে এগিয়ে বসে। রোমান্টিক ভঙ্গিমায় কয়েকটা ছবি তুলে আবার আগের অবস্থানে বসে পড়ে। একটু সময়ের জন্য মামুদ যখন কাছে এসেছিল, তখন মারিয়ার মুখটা ধুকফুক করে জানান দিচ্ছিল মামুদ তার স্বামী, তার একান্ত ব্যক্তিগত পুরুষ। এই পুরুষটা কাগজে কলমে তার নামে লেখা হয়ে গেছে, এখন অন্তরে লেখা বাকি। মামুদের অন্তরে মারিয়া আছে কি নেই তা সে জানে না, অবশ্য আস্তে আস্তে জেনে নেবে। তার দৃঢ় বিশ্বাস যে মামুদের ভালোবাসা জয় করে নেবেই। মারিয়া আবার এটাও ভাবে যে মামুদ রাজি না হলে কি আর এই বিয়ে হতো? সব প্রশ্নের উত্তর রাতেই মিলবে। তিথি আজকে লুকিয়ে বেড়াচ্ছে। এতদিনের চেনা চাচাতো ভাইকে নিজের সঙ্গী হিসেবে ভাবতেই লজ্জায় গাল ভারী হচ্ছে। না চাইতেই মুখের লাজুক হাসি চলে আসছে। আরফানের মুখোমুখি হলেই রাতের টুকরো ভালোবাসার মুহূর্ত সিনেমার পর্দার মতো চোখের সামনে ভেসে উঠছে। এত করে লজ্জা মাখা মুখের লাল আভার পরিমাণ যেন তত্তর করে বাড়ছে। আরফানও কম না দুষ্টু না, সে তিথিরকে দেখলেই চোখ মারছে দুষ্টুমি মাখা চোখে, বারবার তার দিকে তাকাচ্ছে। তিথি নিজেকে যত সম্ভব সংযত রাখছে। তার কেন জানি মনে হচ্ছে তার মনের কথা বাড়ির সবাই জেনে যাবে। রাত 11টা, বাসর ঘর সাজানো হয়েছে। সাদা ফুলের মাঝে লাল বেনারসি পরে মারিয়া জড়সড় হয়ে বসে আছে। মামুদকে পাওয়ার তীব্র ইচ্ছা ছিল, আর সেটা যে এত সহজে পেয়ে যাবে তা সে কখনোই ভাবেনি। ভালোই ভালোই বিয়েটা তো হলো, কিন্তু এখন তার নার্ভাস লাগছে, ভয়ে গলা শুকিয়ে আসছে। মারিয়া চুপচাপ বসে আছে, মামুদের জন্য অধীর অপেক্ষায় বসে আছে। তার অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। এভাবে বসে থাকতে থাকতে ছোট্ট মনে উকি দেয় হাজারো স্বপ্ন। লাজের লাল হয়ে হাসে, কিন্তু মামুদ আসে না। মামুদের জন্য অপেক্ষা করতে করতে তার মন খারাপ হয়। নতুন বউকে এতক্ষণ বসিয়ে রাখার কোনো মানে আছে? রাত 1টা বাজে মামুদ ঘরে আসে। কাঠের ভারী পাল্লা লাগানোর শব্দে মারিয়া দরজার দিকে তাকায়। মামুদ চকিত নয়নে একবার মারিয়ার দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে হ্যাঙ্গার থেকে কাপড় নিয়ে বাথরুমে কাপড় পাল্টাতে চলে যায়।
মারিয়া আশায় ছিল মামুদ আসলে সে লাজুক হয়ে তাকে সালাম দেবে, মামুদ কথা বলবে, আরও কত কি। কিন্তু এই পুরুষে পরিতুল্য এমন বউকে অবহেলা করে বাথরুমে চলে গেল। কিছুক্ষণ পরে মামুদ বেরিয়ে আসে, মারিয়াকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, খাবার সুপার পার্টে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। এই কথাটা বলতে বলতে মামুদ বিছানায় ফুল সরিয়ে আস্তে করে পাশ ফিরে শুয়ে পড়ে। মামুদের কাজে মারিয়া স্তব্ধ হয়ে যায়, ঠোঁট কেঁপে ওঠে, চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে পানির ধারা। মামুদের এই অবহেলা সে আর সহ্য করতে পারছে না। বুকের অসামান্য ব্যথা অনুভব হয়, নিশ্চুপ কান্নায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। বাসর রাত নিয়ে সবারই কত স্বপ্ন থাকে, মারিয়ারও ছিল। মামুদকে নিয়ে নতুন জীবনে পা দেওয়ার ইচ্ছেটা কত রঙিন ছিল, কিন্তু মামুদ এমন কেন করছে? মারিয়া কান্না ভেজা চোখে মামুদের দিকে তাকিয়ে আছে। তার এখনো মনে হচ্ছে মামুদ উঠে বসে হেসে ফেলবে আর তাকে জড়িয়ে ধরে বলবে, মজা করেছি। কিন্তু না, ঘড়ির কাঁটা টিক টিক করে বয়ে যাচ্ছে, মামুদ আর ওঠে না। মারিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, নিজের অপরাধ কোথায় তা বুঝতে পারে না। ছোট মেয়ে কাঁদতে কাঁদতে বিয়ের ভারী শাড়ি পাল্টানোর কথা ভুলে খাটের এক পাশে জড়সড় হয়ে ঘুমিয়ে পড়ে। কান্নার ফোপানোর শব্দ বন্ধ হওয়ার পরে মামুদ উঠে বসে, গভীর চোখে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে লাল টুকটুকে বউটার দিকে। এতক্ষণ সে সজাগ ছিল, মারিয়ার প্রতিটা কান্নার শব্দ তার কর্ণগোচর হয়েছে। ঘুমন্ত বউটার দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। নিজের একটু কষ্ট হলেও মারিয়ার এই শাস্তিটা পাওয়া প্রাপ্য। হাত বাড়িয়ে মারিয়ার কান্না ভেজা ফ্যাকাশে গাল ছুঁয়ে দেয়। খুব ভোরে মারিয়া ঘুম ভেঙে যায়। পাশে ঘুমন্ত মামুদকে দেখে নতুন জীবনে পদার্পণের কথা মনে পড়ে। মামুদকে সারা জীবনের জন্য নিজের করে পেয়েছে বলে খুশি লাগছে, আবার তাকে এমন প্রত্যাখ্যান করেছে বলে কষ্টও লাগছে। মারিয়ার ঘুম ভাঙার কারণ হিসেবে আবিষ্কার করলো গায়ের ভারী কাপড় আর গহনাগুলোকে। এগুলোর কারণেই গরমে ঘুম ভেঙে গিয়েছে। নতুন বউ হিসাবে আজকে তার নতুন শাড়ি পরার কথা। সেই অনুযায়ী মারিয়া নতুন কাপড় হাতে নিয়ে বাথরুমে চলে যায়। হালকা গোলাপি শাড়ি পরে বাথরুম থেকে বেরিয়ে মারিয়া হতভম্ব হয়ে যায়, কারণ ততক্ষণে মামুদ কাপড় পরে রেডি। মামুদের প্রস্তুতির জোগাড় দেখে বুঝতে পারে মামুদ ঢাকা চলে যাচ্ছে। মামুদ মারিয়ার দিকে এক পলক তাকিয়ে বেরিয়ে যায়। মামুদের এমন কাজে মারিয়া চুপচাপ দাঁড়িয়ে কেঁদে ফেলে। মামুদ তো এত নিষ্ঠুর ছিল না, তাহলে হঠাৎ এমন নিষ্ঠুর আচরণ করছে কেন? 15 দিন পরে সুফিয়া খান সবার সাথে আলোচনায় বসে। আম্মা, আরশের তো একটা ব্যবস্থা করা দরকার। হ্যাঁ, তা তো করে না তুই। এক কাজ করি, মাহমুদের জন্য যে আকবর আলী নাতিনের কথা বলেছিলাম তা তো আর দেখা হলো না, কিন্তু আরসের জন্য দেখতে তো ক্ষতি নেই। এত মেয়ে দেখা দেখি কি আছে? আমাদের ঘরেই যখন এত সুন্দর পড়ে আছে, তখন আর বাইরে যাব কি দরকারে? জয়তুন বেগমের কথায় সবাই চমকে যায়। উনি যে তিথিরের কথা বলেছে এটা কারো বোঝার বাকি নেই। তিথিরের মা প্রতিবাদ করে বলল, দিদি তো অনেক ছোট, এসব বলবেন না। তুমি চুপ থাকো, আর মহিলাদের এত কথা ভালো না। আম্মা, তিথিকে কিভাবে বিয়ে দেব? ও তো ছোট। বয়সী পাশান না, কি সুন্দর বিবাহিত জীবন। না, তবু তা হয় না। আমার একটা মেয়ে, আমার অনেক স্বপ্ন। আমার ছেলে কি ফেলানো? বিয়াদবের মতো তর্ক বলবি না। আমার ছেলের কাছে তোর মেয়ে যত সুখে থাকবে, অন্য কোথাও এমন সুখ পাবে না। আমার ছেলের মতো এমন ছেলে পাবি? তানিয়া এবার কেঁদে দেয়। স্বামী আর ভাসুরের দিকে তাকিয়ে বলল, আমার মেয়ে আমি বিয়ে দেব না। এত কথা দরকার কি? আরশের সাথেই তিতিরের বিয়ে হবে, আর এটাই আমার সিদ্ধান্ত। আমার সিদ্ধান্তই এই বাড়ির চূড়ান্ত কথা। এই বিয়ে নিয়ে হাজারো কথা কাটাকাটি হয়, কিন্তু কেই জয়তুন বেগমকে ওনার সিদ্ধান্ত থেকে নড়াতে পারে না। শেষে জয়তুন বেগম বলল, আমার ছেলে হিসেবে যদি আমার কথা না রাখিস, তাহলে আমার মরা মুখ দেখবি। বুড়া বয়সে আমি কলঙ্ক করে মরব।
মায়ের এমন কথার পরে আর কোনো কথা হয় না। ছেলেরা আর কিছু বলার সাহস পায় না। আরসের সাথে তিথিরের বিয়ে ঠিক হয়। কলেজ থেকে বাড়ি এসে এসব শুনে তিথির গলা ছেড়ে কাঁদে। দেয়ালের সাথে কপাল আঘাত করে কপাল মিলিয়ে রক্তাক্ত করে ফেলে। চিল্লিয়ে চিল্লিয়ে বলে, আপা, আমি কিন্তু বিয়ে করব না। এই বুড়িকে বিয়ে দাও। আমাকে কেউ বিয়ের কথা বললে আমি বিষ খেয়ে নিই। মেয়ের মুখে এমন কথা শুনে মহিবুল্লাহ খান এগিয়ে আসে। ওনার আম্মাকে উনি অনেক মান্যগণ্য করেন। মেয়ের গালে থাপ্পড় দিয়ে বলল, এত কথা বলছিস কেন? বিয়ে ঠিক হয়ে সে বিয়ে হবে, এত কথা বলবে না। তিথি রুমে গিয়ে আরফানকে ফোন দেয়, কিন্তু ফোন বন্ধ ফোনের দিকে তাকিয়ে তিথি কেঁদে দেয়। তিথির সিদ্ধান্ত নেয় যে আরফানের কথা সবাইকে বলে দেবে। চুপচাপ থেকে প্রিয় মানুষকে হারানোর কোনো মানেই হয় না। শেষবারের মতো সে আরফানের নম্বরে ফোন দেয়। এবার ফোন রিসিভ হয়। ওপাশ থেকে আদুরে কণ্ঠ ভেসে আসে, সরি সোনা, আমি ক্লাসে ছিলাম। তুমি কতগুলো ফোন দিয়েছো। আমাকে কি খুব বেশি মিস করছে আমার তিতিরটা? আমাকে তো বিয়ে দিয়ে দিচ্ছে। বাচ্চা মেয়েকে বিয়ে করবে কে? সত্যি আপনার বিশ্বাস হচ্ছে না? আরফান এবার চিন্তিত হয়। তিথিরের কান্না ভেজা গলার স্বর কানে লেগেছে। কপালের চামড়া কুঁচকে আসে। কি হয়েছে তিতির? কাঁদছো কেন? দাদি আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কার সাথে? আরস ভাইয়ার সাথে। আরফান রাগে কিরমির করে ওঠে। প্রথম দিন থেকেই আরসের দৃষ্টি অন্যরকম ছিল। একটা ছেলে আর একটা ছেলের চোখের দৃষ্টি বোঝার ক্ষমতা আছে। আরফানও আরসের চোখের ভাষা বুঝতে পেরেছে, কিন্তু ভাবেনি ব্যাপারটা এত দূর এগোবে। তার ইচ্ছে করছে আরসের গালে ঠাঁসি একটা থাপ্পড় দিতে। বেয়াদব লোক। আরফানকে চুপ করে থাকতে দেখে তিথি বলল, আপনি কিছু বলুন, আমি কি করব? আপনাকে ছাড়া আর কাউকেই বিয়ে করব না। আর কাউকে বিয়ে করবে কেন? তুমি তো আমাকে বিয়ে করবে, আমার বউ হবে। কেউ মানবে না। তারপর আরফানকে বাড়ির পুরো ঘটনা বিস্তারিত জানায়। সব শুনে আরফান বলল, আমি সব ঠিক করে দেব, তুমি এত ঘাবড়ে যেও না। আমার ভয় হয় আপনাকে না হারিয়ে ফেলি। তোর পাগল, আমি তোমার আছি, তোমারই থাকবো, একটু হারাবো না। ভীষণ ভালোবাসি। আমি তো জানি আমার তিতির সোনা আমাকে কত ভালোবাসে। আমিও তিতিরকে ভীষণ ভালোবাসি। সে কি জানে? আরফানের উপর তিথিরের ভীষণ বিশ্বাস। সে জানে আরফান থাকতে কোনো বিপদ তাকে ছুঁতে পারবে না। আরফানের এই কথাগুলো তাকে অনেক সুখ দেয়। সে সুখী গলায় বলল, জানে, খুব ভালো করেই জানে। জানলে বিশ্বাস রেখো, তুমি আমার এই কথাটা মনে রেখো। আচ্ছা। আরফান ফোন রেখে ছোট একটা ব্যাগে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। তার দাদি জয়তুন বেগমকে সে হাড়ে হাড়ে চেনে। একবার যেহেতু সবাইকে রাজি করিয়েছে, সুতরাং বিয়ে না করানো পর্যন্ত শান্ত হবে না। শাহাবুদ্দিন খান চুপচাপ বসে আছেন। চোখের দৃষ্টি ভীষণ গম্ভীর। যে কেউ দেখলে বুঝতে পারবে যে উনি গভীর কোনো চিন্তায় মগ্ন। সালমা রাতের কাজকর্ম সেরে রুমে এসেছে অনেকক্ষণ, কিন্তু স্বামীর কোনো সাড়া শব্দ পাচ্ছে না। তার সাথে এই পর্যন্ত কোনো কথাও বলেনি। সালমা এগিয়ে যায়, কাঁধে হাত রেখে বলল, কি হবেন? আম্মা, হঠাৎ দিদিকে কেন আরসের বউ বানাতে চাইছে? সালমা বেগম এই ব্যাপারটা নিয়ে নিজেও ভেবেছেন, কিন্তু শাশুড়ির উপর কথা বলার সাহস কারো নেই। তার শ্বশুর ইহলোক ত্যাগ করার পরে সবাই তাদের আম্মাকে প্রাণ ভরে মানে। মায়ের উপর কথা বলে না। উনি যা বলেন সেই কথাই চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে গণ্য করা হয়। শাহাবুদ্দিন বলল, তিথির কান্নার শব্দ শুনেছ? মেয়েটা বোধহয় এই সিদ্ধান্ত মানতে চাচ্ছে না। হ্যাঁ, সারাদিন কান্নাকাটি করেছে, তাহলে মাথা ঠুকে কপাল ফুলিয়ে ফেলেছে। মহিবুল্লার তো মা। আরস দেখতে শুনতে তো ভালোই, কিন্তু তিথি এমন পাগলামি করছে কেন? ওর কি কোনো পছন্দ আছে নাকি? বাচ্চা মেয়ে, ওর কি পছন্দ থাকছে? তাছাড়া এমন কোনো ভাবভঙ্গিমা তো দেখ। আমাদের মারিয়াও কিন্তু বাচ্চাই ছিল, শান্ত ছিল, কোনো ভাব ভঙ্গিমা ছাড়াই মামুদকে ভালোবেসেছে। আমরা কি তা টের পেয়েছি? সালমা কতটা ভাবলেন। কথা সত্যি, মেয়েদের উপর দেখে কখনো তা যাচাই করতে নেই। মহিবুল্লাহ বিছানায় সোজা হয়ে শুয়ে আছে। তানিয়া পাশে বসে বলল, শোনে, বিয়েটা কি হওয়াই লাগবে? হ্যাঁ। তিথি রাজি না। ও রাজিতে কিছু আসা যায় না। আজকাল মেয়েদের সিদ্ধান্ত ছাড়া বিয়ে দেওয়া তো ভালো না।
ওরে সংসারে অশান্তি হয়। অন্য আম্মা যেহেতু বলেছে তাহলে তিথিরের জন্য আরও সে ঠিক। আমার মায়ের কোনো সিদ্ধান্ত ভুলতে পারে না। আপনার কোনো কথা নেই। না, আমিও এই সিদ্ধান্তকে সমর্থন করেছি। তানিয়া দীর্ঘশ্বাস ফেলে চুপ করে থাকে। তিথির এই বিয়েতে রাজি না। উনিও আরশকে একমাত্র মেয়ের জামাই করতে চান না, কিন্তু না চাইতেও করতে হবে। উনি যে নিরুপায়। রাত 2টার দিকে তিথিরের মনে হলো তার রুমে কেউ আছে। ড্রিম লাইটের আলোয় সে দেখতে পায় এক মানব এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এত রাতে তার রুমে কে আসতে পারে? তা ভেবেই তিথিরের গলা শুকিয়ে যায়। মনে মনে ভাবে, এটা বুঝি আরশ? আরশকে ভেবেই তিথির চিৎকার করার প্রস্তুতি নেয়। মানুষটা বুঝি তিথিরের মনের কথা স্পষ্ট শুনতে পেল, তাই তো তখনই আলতো করে তিথিরের গাল ছুঁয়ে দেয়। তিথির চমকে ওঠে। অসময়ে প্রিয় স্পর্শ। প্রিয় অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে। চোখ থেকে ঘুম ঘুম ভাব ছুটে পরিচিত প্রিয় পারফিউমের গন্ধে। বাড়ানো হাতটা আঁকড়ে ধরে নিজেকে বুঝতে চায় এটা স্বপ্ন না, এটা বাস্তব। আবছা অন্ধকারে আরফানের পশম ভরা পুরুষালী পেশি বাহুল হাতে তিথি পাগলের মতো চুমু দেয়। হাতটা টেনে গালে মিশিয়ে নেয় তিথিরের কাছে। আরফান বলল, পাগল মেয়ে। তিথি সত্যি পাগলের মতো কেঁদে ফেলে। হঠাৎ তিথিরের কান্নায় আরফান বিচলিত হয়। উঠে লাইট জ্বালিয়ে দেয়। তিথি অসাম করে বসে কাঁদছে। লাইটের আলোয় আরফান দেখতে পায় ফর্সা গায়ের তিথিরের কপাল কালচে দাগ, রক্ত আসার কাটা দাগ স্পষ্ট। গোল গোল গালে আঙুলের ছাপ ফুটে উঠেছে। প্রিয়তমার চেহারায় এমন দাগ দেখে তার বুকটা মুচড়ে ওঠে। দ্রুত তিথিরের কাছে এগিয়ে যায়। নরম স্পর্শে তিথিরের কপাল ছুঁয়ে দেয়। গালের ফোলা অংশে হাত বুলিয়ে বলল, এসব কি? বিয়ে দিয়ে দিচ্ছে, তাই রাগে দেওয়ালে আঘাত করেছি। তাই বলে নিজেকে আঘাত করতে হবে? আমি আছি না। আরফান ভীষণ যত্ন নিয়ে তিথিরের আঘাত ছুঁয়ে ছুঁয়ে দেখে। তিথি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ভুল হয়েছে। জীবনে যেমন পরিস্থিতি আসুক না কেন, কখনো নিজেকে আঘাত করার কথা ভাববে না, মনে থাকবে? আর গালের আঘাতটা? আব্বা বিয়ে করবো না বলাতে মেরেছে। আরফান যত্ন আদর দিয়ে তিথিরের গাল ছুঁয়ে দেয়। তারপর লাইট নিভিয়ে আস্তে করে দুজন বাড়ি থেকে বেরিয়ে যায়। তিথি বারবার জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছি? কিন্তু আরফান চুপ থাকতে বলে। রাতে আসতে গেলেন কেন? আমার প্রেমিকের বিয়ে হয়ে যাচ্ছে, আমি ঢাকায় বসে থাকবো? হোক বিয়ে, তাতে কি? আমাকে মেরে ফেলতে চাস নাকি? যদি মেরে ফেলতে চাস তাহলে বিয়ে করেন। তিথি হেসে আরফানের হাত আঁকড়ে ধরে। আরফান আবার বলল, তুই পারবে আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে? আমিও মরে যাব। ইস, একদম আমার আত্মা। তিথিরের কথা শুনে আরফান হাসে। নদীর তীরে এসে থামার পরে তিথি মুগ্ধ চোখে নদীর দিকে তাকিয়ে থাকে। ভরা জ্যোৎস্নায় নদীর পানি টলমল দৃশ্যমান। আকাশের বিশাল থালার মতো চাঁদ, মাঝে মাঝে ঝিঝি পোকার লুকোচুরি চোখে পড়েছে। তিথি হাসে, বিড়বিড় করে বলল, এত সুন্দর। বাড়িতে যাওয়ার সময় এমন দৃশ্য দেখে ভাবলাম আমার তিথিকে এই সৌন্দর্য থেকে বঞ্চিত করা ঠিক হবে না, তাই তো তোমাকে নিয়ে আসলাম। মন ভালো লাগছে? দুজনে ঘাটে বাঁধা একটা নৌকায় উঠে বসে। তিথি বলল, নৌকা চালাবে কি? আমি চালাবো। আমি তোমার মাছি উজান গাঙ্গে বইটা বাইয়ে লইয়া যাবো শ্বশুর বাড়ি। যদি কন্যা থাকো তুমি রাজি? তিথি সারাদিনের কান্না টেনশন সব ভুলে আরফানের ছন্দ শুনে খিলখিল করে হেসে ওঠে। ভীষণ আহ্লাদি গলায় বলল, আছি, আমার তোমার মন মাছেরে নিয়ে যাও, যেখানে কেউ খুঁজে পাবে না। আরেকটু অপেক্ষা করো সুন্দরী, এই মাঝি তোমাকে সমুদ্রে ডুবিয়ে আবার উঠাবে। সাঁতার জানো তো? সাঁতার জানি না, তবে মাঝির সাথে থাকতে চিন্তাও করি না। মাঝি শিখাবে। খুব ভালো করে শিখাবো। তিথি নৌকার পাটাতনে মাথা রেখে শুয়ে পড়ে। আরফানের দিকে তাকিয়ে বলল, সারা জীবনের জন্য তুমি আমার মাঝি হয়ে থেকো, আমার উজান ঘাটের মাঝি। থাক। শুনছো চাঁদ, এই মাঝি আমার, শুধু আমার। তুমি সাক্ষী থাকলে কিন্তু। তিথি তারা ভরা আকাশের দিকে তাকিয়ে মুগ্ধ হয়। এত সুন্দর রাতের আকাশ সে আগে কখনো দেখেনি।
কিংবা কখনো এর রূপ উপভোগ করার চেষ্টাও করেনি। আজকে এমন মধুর রাতে উপভোগ করানোর জন্য সে আরফানের উপর কৃতজ্ঞ। মাঝ নদীতে যাওয়ার পরে আরফান নৌকার বৈঠা তুলে নেয়, ধীর পায়ে এগিয়ে তিথিরের কাছে যায়। আরফানের উপস্থিতিতে তিথি চোখ খুলে তাকায়, মিষ্টি করে হাসে। আরফান দাঁড়িয়ে থাকে। আরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে তিথিও দাঁড়ায়। দুজনের দাঁড়ানোর জন্য নৌকা দুলে ওঠে। ভয় পেয়ে তিথি আরফানের হাত আঁকড়ে ধরে। আরফান হেসে তিথিকে কাছে টেনে নেয়, সহস্র গলায় কৌতুক করে বলল, তিথিকে সারা জীবনের জন্য চাও, আবার নৌকার সামান্য দোলায় ভয় পাও। এমন হলে তো হবে না অসুন্দরী। হবে হবে, এই সুন্দরের জন্য সব হবে। রাতের জোরালো হাওয়ায় নৌকা আপনা আপনি চলছে। তিথি সামনের দিকে তাকিয়ে বলল, টাইটানিক ছবিটা দেখেছো? হ্যাঁ, অনেকবার। কতবার দেখেছি তার হিসাব নেই। জাহাজের রোজ আর জ্যাক যেমন পাখি হয়েছিল, চলো না তেমন পাখি হই। নিঝুম রাত, ঝিঝি পোকার ঝিঝি ডাক ব্যতীত আর কোনো শব্দ নেই। চারপাশ স্তব্ধ হয়ে আছে। আকাশের চাঁদ তারা মিটমিটিয়ে হেসে যেন তাদের ভালোবাসা দেখছে। এমন মধুর পরিবেশে যদি প্রিয়তমা পাশে থাকে, তাহলে আরফান ঠিক থাকে কি করে? কোনো নেশাদ্রব্য সেবন না করেই তিথিরের নেশায় আচ্ছন্ন হয়। নিজেকে হারাতে ইচ্ছে করে ছোট্ট তিথিরের মাঝে। বেসামাল ইচ্ছেরা আশকারা দেয়। তার এমন দিশেহারা অবস্থায় তিথি যখন আবদার করে সে রোজ আর জ্যাকের মতো পাখি হতে চায়, তখন আরফানের ইচ্ছে করে জ্যাকের মতো রোজকে আদর করতে, একটু ছন্নছড়া হতে। আরফান নিজেকে শান্ত করে জোরে নিঃশ্বাস ফেলে। তিথি আরফানের শান্ত অথচ চঞ্চল চোখের দিকে তাকায়। তার বুকের খাঁচায় হৃৎপিণ্ডটা বেসামালভাবে লাফাচ্ছে। আরফানকে খুব ভালোবাসতে ইচ্ছে করছে। পাগলের মতো আরফানের বুকে লেপ্টে থাকতে ইচ্ছে করছে। তিথি খুব ভালো করে জানে এই ভাবনাগুলো ভাবাও অন্যায়, কিন্তু তার এই অবাধ্য পাগলাটে মন এগুলো ভাবছে। নিঝুম রাতে প্রিয় পুরুষের আঙুলের মৃদু ছোঁয়া তার বুক কাঁপিয়ে দিচ্ছে। আরফানের এমন শান্ত চোখের দৃষ্টি তাকে আরও পাগল করে দিচ্ছে। আরফানের গায়ের ভীষণ পরিচিতি ঘ্রাণটা এত ভালো লাগছে। আরফান হাসে, হাত দিয়ে তিথিরের দুই হাত আঁকড়ে ধরে পাখির মতো ডানা মেলে দুজন চোখ বন্ধ করে রাখে। খোলা নদীর উত্তাল বাতাস এই কপত কপতিকে নিবিড়ভাবে ছুঁয়ে যায়। আরফান তিথিরের কানের কাছে মুখ দিয়ে ফিসফিস করে বলল, ভালো লাগছে? ভীষণ। আরফান তিথিরের দিকে তাকিয়ে থাকে। তিথি আরফানের বুকে পিঠ লাগিয়ে সামনের দিকে চোখ বন্ধ করেছিল, কিন্তু হঠাৎ অনুভব করে গলায় ঠোঁটে স্পর্শ। তিথিরের সর্বাঙ্গ কেঁপে ওঠে, অবশ হয়ে আসতে চায় হাত পা। সে চোখ খুলে তাকায়, মাথা ঘুরিয়ে আরফানের দিকে তাকায়। আরফানকে তখন অন্যরকম লাগছিল, নেশায় আচ্ছন্ন হয়েছিল। দুজনের চোখে চোখে কথা হয়। আরফান টুক করে তিথিরের ঠোঁট স্পর্শ করে বলল, ভালোবাসি। তিথি এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তিথিরের চোখের ভাষায় কিছু ছিল যা আরফানের বুক কাঁপিয়ে দিল। মাঝ নদীতে এক গভীর চুম্বনের সূচনা হলো। উন্মাদ হয়ে গেল দুজন। কিছুক্ষণ পরে আরফান শক্ত করে তিথিরকে আঁকড়ে ধরে ফিসফিস করে বলল, আমি সবাইকে মানিয়ে জলদি বিয়ে করে নেব, প্রমিস। তুমি খুব দুষ্ট, আমি তোমাকে বিয়ে করব না। তাকে করবে? আরশকে? না, তোমাকে। নৌকার পাটাতনে দুজন শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। চাঁদটা কেমন ঝলমল করছে। তিথিরের মনে হলো একটু আগে তাদের ভালোবাসার সাক্ষী হয়েই চাঁদ হাসছে। সে লজ্জা পায়, আরফানকে জড়িয়ে ধরে। আরফান বলল, কি হলো? চাঁদ সব দেখে নিয়েছে। তিথিরের কথায় আরফান হো হো করে হেসে ওঠে। এই মেয়েটার কাছে থাকলে দুনিয়া এত খুশি লাগে। সে তিথিরের কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দেয়। চাঁদকে সাক্ষী রেখে মাঝিকে পার্মানেন্ট করেছ। চাঁদকে সাক্ষী রেখেই মাঝির আদরে আদরে বলে, তুমি আমার মাছি। আজকে আমার তিতির আমাকে তুমি করে বলছে। আছি তো খুব দুষ্ট। আরফান হাত বাড়িয়ে নদী থেকে পানি এনে তিথিরের গায়ে দেয় আর বলে, মাঝিরা দুষ্টুই হয় গো সুন্দরী। গভীর রাত, সবাই ঘুমালেও মারিয়ার চোখের তারায় যেন ঘুমের দেখা নেই। মামুদ তার ঘুম কেড়ে নিয়েছে।
কি নিদারুণ ব্যথায় তাকে জড়িয়ে রেখেছে। তা কি লোকটা জানে উনি এত নিষ্ঠুর? এটা মারিয়ার জানা ছিল না। আগে না হয় মারিয়া ওনার কেউ ছিল না, কিন্তু এখন তো মারিয়া ওনার স্ত্রী। আচ্ছা, এটা মানা গেলেও যে সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু মারিয়ার কথা মনে করার সময় পায় না। রাতেও কি কাজ করে? এমন একান্ত নিরিবিলি রাতে কি তার কথা মনে হয় না? মামুদের কথা ভাবতে ভাবতে মারিয়ার গাল ভিজে ওঠে। কান্না করা যেন তার নিয়মিত রুটিন হয়ে গিয়েছে। মামুদ বাড়ি আসে না, এটা একরকম শাস্তি, কিন্তু মোবাইলের নম্বর ব্ল্যাক লিস্টে রাখার মানে কি? মারিয়া যে যোগাযোগ করবে এমন একটা রাস্তাও সে খুলে রাখেনি। মারিয়া হঠাৎ বুঝতে পারে তার মোবাইলটা মৃদু কেঁপে উঠেছে। সে পানি ভরা চোখে ঝাপসা দৃষ্টি মেলে মোবাইলের দিকে তাকায়। এত রাতে কে ফোন দেবে? মোবাইলের কল দেখে আনন্দে মারিয়ার দম বন্ধ হয়ে যায়। কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করতে গিয়েই তা কেটে যায়। মারিয়া হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। ফোন রিসিভ করার আগেই কেটে গেল। আফসোসে মারিয়া মরে যেতে ইচ্ছে করলো। তখনই আবার ফোন এলো। মারিয়ার সাথে সাথেই রিসিভ করে, কিন্তু কথা বলতে পারে না। কোনো এক অজানা কারণে তার গলা দিয়ে কথা আসছে না। মামুদ বোধহয় তার কথার অপেক্ষায় ছিল। সে চুপ দেখে মামুদ বলল, মারিয়া। মারিয়া কেঁপে ওঠে। চোখ বন্ধ করে মামুদের গলার স্বর অনুভব করে। মামুদ আবারও বলল, ঘুমিয়ে গেছো? না। এত রাত হলো, ঘুমাওনি কেন? আপনি বাড়ি আসেন না কেন? বাড়ি আসবো কেন? কেন আসবেন জানেন না? ও আচ্ছা, কি আচ্ছা? আসতে হবে না। তুমি কি আমার উপর রাগ করে আসছো? না। মারিয়া শোনো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? কালকে বাড়ি আসছি। মারিয়ার হাত পা ঠান্ডা হয়ে যায়। তাকে একরাশ লজ্জা এসে জাপটে ধরে। সে কট করে ফোনটা কেটে দেয়। ইস, এত লজ্জা লাগছে কেন? সকালে ঘুম ভাঙার পরে তিথিরের ঠোঁটের কোণে মিষ্টি হাসি লেগে থাকে। খুশি মনে নাস্তা করতে যায়। খাবার টেবিলে এমন হাস্যজল চেহারায় তিথিকে দেখে সবাই অবাক হয়। কালকে সারাদিন বিয়ে করবে না বলে কান্নাকাটি করেছে, আর আজকে কিনা এত খুশি। সবাইকে তার দিকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে তিথি ভুরু কুঁচকায়। ইশারায় জিজ্ঞেস করে, কি? জয়তুন বেগম আরফানের মা সালমার দিকে তাকিয়ে বলল, দেখেছো সালমা, বিয়ের কথা শুনলে প্রথম মেয়েরা একটু কাঁদে, তারপর ঠিক হয়ে যায়। জয়তুন বেগমের কথা শুনে তিথিরের মুখের হাসি উবে যায়। সে যে আরফানের সান্নিধ্যে এসে এমন খুশি হয়েছে তা কি করে বোঝাবে? মুখ অন্ধকার করে বলল, এই জন্য কি হাসতেও পারবো না? আমি বলেই দিয়েছি বিয়ে করবো না। তুমি বেশি বুঝো দাদি। মহিবুল্লাহ তার মায়ের প্রতি অগাধ সম্মান। তার মায়ের মুখের উপরে কথা বলা একদম পছন্দ করেন না। মেয়ের এমন চ্যাটাং কথায় উনি বিরক্ত হয়। রেগে বলল, মদের জবাব দিয়ে বড় করেছি, এবার বিয়ে দেবো। একদম বেশি কথা বলবে না, আফা সবার থেকে ভালো বোঝে। উনি যেহেতু বলেছে বিয়ে দিতে, তাহলে বিয়ে হবেই, বরং মঙ্গলজনক হবে। তিথি স্তব্ধ হয়ে যায়। তার আব্বার দিকে তাকিয়ে আছে। মঙ্গল? আরফানকে ছাড়া তার কোনো কিছুই মঙ্গল হবে না। ওনাদের সবার মনোভাব থেকে মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই বিয়ে হয়ে যেতে পারে। সে আশেপাশে মাথা ঘুরিয়ে আরফানকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও আরফান নেই। তিথি বিমর্ষ হয়। আরফান তাকে বলেছিল সে সবাইকে বুঝিয়ে বলবে, কিন্তু এখন এই মুহূর্তে মানুষটাকে দেখতে পাচ্ছি না, অথচ এখনই কথাটা বলার সুযোগ ছিল। তিথি খাবার রেখে উঠে যায়, তার রুমে চলে যায়। তার পিছু পিছু আরশও যায়। সবাই যেন ব্যাপারটা দেখেও না দেখার ভান করলো। ওনাদের ধারণা দুজনের বিয়ে হবে, এখন একটু আলাদা আলাদা কথা বলতেই পারে। আরশ গিয়ে তিথিরের খাটে বসে। তিথি আরশের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার ভাইয়া, এখানে এসেছেন কেন? ওর কাছে আসতে সমস্যা কি? আপনার বাবা বলছে আমি আপনাকে বিয়ে করবো, এই আশায় নষ্ট করবেন না, এখন তো বন্ধ ঘরে আছি, বিয়ের পরে তোমার ব্যাঘাত ঘটাবো। আরফান হাই তুলতে তুলতে রুমে ঢোকে। তিথিরের বিছানায় শুয়ে আরশের দিকে তাকিয়ে বলল, ঘুমের ব্যাঘাত ঘটাবেন কেন?
সুখে না দুঃখে? তিথিরের বিছানায় আরফানকে এমন সহজ স্বাভাবিকভাবে শুয়ে পড়তে দেখে আরস বিরক্ত হয়। তার প্রশ্নে বলল, এরপর মানুষ নিশ্চয় সুখে থাকে। এত পড়ালেখা করে কি করলি যদি এটাই না বুঝিস? না, আমার দুঃখেও তো ঘুম আসতে পারে। তিথির আমাকে কোনো দুঃখ দেবে না, তাই না তিথির? আমি তো আপনাকে বিয়েই করবো না। তিথিরের কথায় আরফান হো হো করে হেসে ওঠে। আরস বলল, তা আজকে রাতেই দেখা যাবে। আরসের কথায় দুজনই চমকে যায়। তিথি বলল, মানে? বরাবর সময় মতো জানতে পারবে। আরস চলে গেলেও তিথি স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। আরফান হাতের ইশারায় তিথিকে চুম্বো দিয়ে বলল, নো চাপ বেবি, मैं हूं ना। তিথি হাসে। আরফান উঠে বেরিয়ে যায়। যাওয়ার আগে তিথিরের কপালে পড়ে থাকা চুলগুলোতে ফো দিয়ে আরো এলোমেলো করে দিয়ে বলে, তুমি আমাকে বিয়ের প্রস্তুতি নাও, দেখা যাবে যে কোনো মুহূর্তে এসে বলবো কবুল বলো তিতির। আরফানের পাগলামিতে তিথির হাসে। আরসের পক্ষে যদি বাড়ির সবাই থাকে তাহলে আরফানের পক্ষে শুধুমাত্র সে থাকবে, আর তার ধীর বিশ্বাস যে আরফান তাকে নিজের করে নিতে পারবে। দুপুর হতে হতে আরফান আর তিথি এটা বুঝতে পারে যে আরসের সাথে আজকেই বিয়ে হবে। আরফান হাসে। সন্ধ্যা নাগাদ সবার অগোচরে তিথিরকে নিয়ে বেরিয়ে যায়। ঘণ্টাখানেক পরে দুজন ফিরে আসে। বাড়িতে ততক্ষণে হট্টগোল পড়ে গিয়েছে। শাহাবুদ্দিন আরফানের সামনে দাঁড়িয়ে বলল, কোথায় গিয়েছিলিস? আমরা বিয়ে করেছি আব্বা। তিথি সুখ নাকি দুঃখ কোনটা অনুভব করছে সেটা তার বোধগম্য হচ্ছে না। তার শরীর মৃদু কাঁপছে। আরফানের হঠাৎ সিদ্ধান্তে সে তৎক্ষণাৎ ভাবনায় পড়ে গিয়েছিল। সবাইকে না জানিয়ে বিয়ের মতো এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একা নেওয়া কি যেই কি সেই কথা? কিন্তু তার আরফানের দিকে তাকিয়ে মনে হলো এখন এই মুহূর্তে যদি সে সায় না জানায় তাহলে সারা জীবনের জন্য প্রিয় মানুষকে হারিয়ে অপ্রিয় মানুষের বুকে অনিচ্ছায় যেতে হবে। গুমরে কেঁদে মরতে হবে আজীবন। তিথির চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেয়, আরফান তো বাহিরের কোনো ছেলে না, সবার চেনা নিজেদেরই ছেলে। হয়তো প্রথমে একটু ঝামেলা হবে কিন্তু পরে তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু এখন যদি সবার ভয়ে তার দিকে আরফানের বাড়িয়ে দেওয়া হাতটা শক্ত করে না ধরে তাহলে এই মানুষটাকে সারা জীবনের জন্য হারাতে হবে। এটা তিথির কখনোই মানতে পারবে না। তাছাড়া তার ভালোবাসা কি এতই ঠুনকো নাকি যে হাত ছেড়ে দেবে? সবার রুদ্রমূর্তি দেখে তিথিরের বুকটা ধরাস ধরাস করে কেঁপে ওঠে। সে আরফানের পেছনে গিয়ে দাঁড়ায়। সব কিছু আরফানই মোকাবিলা করবে। আরফান তার সদ্য বিবাহিতা স্ত্রী দিকে তাকিয়ে বুঝতে পারে তিথি ভয় পাচ্ছে। সে সবার অগোচরে হাতের মৃদু চাপে তাকে আশ্বস্ত করে দেয়। তিথি আরফানের পিঠের কাছে শার্ট শক্ত করে ধরে। শাহাবুদ্দিন খান আরফানের দিকে শক্ত চোখে তাকিয়ে আছে। আরফান সবার দিকে তাকিয়ে মনোভাব বোঝার চেষ্টা করছে। শাহাবুদ্দিন খান কোনো কথা না বলে ঠাস করে আরফানের গালে থাপ্পড় দিয়ে ফেলে। ওনার এমন কাজের উপস্থিতি সবাই হতভম্ব হয়ে যায়। শাহাবুদ্দিন খান আর তার মারার আগে সালমা বেগম ছেলেকে আঁকড়ে ধরে বাধা দেন। গায়ে হাত তুললেন কেন? ছেলে কি এখনো ছোট আছে? চা বলে মুখে বললেন, তুমি সামনে দাঁড়িয়ে আছো কেন? ওকে কথা বলতে দাও। সালমা বেগম সরে দাঁড়ায়। আরফান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরফানের এখনো বিশ্বাস হচ্ছে না যে তার আব্বা তাকে মেরেছে। তার মুখের থমথম ভাব পেছনে দাঁড়ানো তিথিও টের পায়। সে ডুকরে কেঁদে ওঠে। শাহাবুদ্দিন খান বলল, এমন কাজ করার মানে কি? বিয়ের বয়স হলে আমাকে বলতিস। তাছাড়া বিয়ে করার জন্য কি দেশে আর কোনো মেয়ে ছিল না? ভাই আমার বোনকে বিয়ে করেছে তাই আমি ওকে বিয়ে করেছি। আরফানের এমন যুক্তি শুনে সবাই হতভম্ব হয়ে যায়। জয়তুন বেগমের সিদ্ধান্তে যে আরফান এমন হাতের তুড়িতেই নষ্ট করে দেবে তা কে জানত? উনি রাগে লাল হয়ে বলল, বিয়েদারের মতো কথা বলিস না। আরফান তার দাদির দিকে তাকায় কিন্তু কিছু বলে না। শাহাবুদ্দিন খান বলল, মাহমুদ মারিয়াকে বিয়ে করেছে বলে তুই তিথিকে বিয়ে করেছিস? এটা কোনো কারণ হতে পারে না, সঠিক কারণ বল। শাহাবুদ্দিন খান ওনার ছেলেকে ভালো করেই চেনেন। ছেলের মুখের কথা এক, চোখের ভাষাও এক।
উনি গম্ভীর গলায় বলল, থাপড়ে দাঁত ফেলে দেবো বিয়াদব। আরফানের তার আব্বার রাগ সম্পর্কে ধারণা আছে। সে গম্ভীর গলায় কারণটা বলল, মুখের ভাব এমন যেন খুবই গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করেছে। আমি তিতিরকে ভালোবাসি। আরফানের এমন সরল স্বীকারোক্তিতে সবাই হতবাক। কে কিরকম প্রতিক্রিয়া দেবে সেটাই বুঝে উঠতে পারছে না। আরফান আর তিতিরের মাঝেও যে এমন সম্পর্ক থাকতে পারে তা বোধহয় কারোর মাথায় ছিল না। সবাই যখন আশ্চর্য হয়ে কথা বলার ভাষা হারিয়ে নির্বাক, তখন শাহাবুদ্দিন খান স্বাভাবিক যেন উনি এই ব্যাপারে সম্পূর্ণ জানতেন। ভালোবাসিস সেটা বললেই হতো, এমন কাজ করার দরকার কি? সুযোগ ছিল নাকি? তার আগে যে বিয়ে দিয়ে দিচ্ছেন, আর তিতিরকে বিয়ে দেওয়ার ব্যাপারটা কি আমি বসে বসে দেখব? তাই বলে তুই তিথিকে জোর করে বিয়ে করেছিস? আরফান তিথিরের দিকে তাকায়, যেন তিথিরের থেকেই প্রেমের স্বীকারোক্তি শুনতে চাইছে। তিথি যেন আরফানের চোখের ভাষা নিমিষেই বুঝে গেল। সে কাঁপা কাঁপা অধর মেরে তার বড় আপুর দিকে তাকিয়ে বলল, জয়তুন বেগম ওনার ছোট ছেলের দিকে তাকায়। মহিবুল্লাহ খান যদিও রেগেছিলেন, কিন্তু ভাই যেখানে নিজের ছেলেকে শাসন করছে সেখানে উনি আর কি বলবেন ভেবে পায় না। কিন্তু এখন মেয়ের কথা শুনে ওনার মাথায় রক্ত চড়ে যায়। ক্ষিপ্ত গতিতে মেয়ের দিকে যায়। আরফানের পেছন থেকে তিথিকে টেনে সামনে এনে তাকে মারতে প্রস্তুত হয়। তিথিরকে আঘাত করার আগে আরফান আবার তিথিরকে আগলে নিজের কাছে নিয়ে বলল, খবরদার চাচ্চু, তিতির এখন শুধুমাত্র আপনার মেয়ে না, সে এখন আমার স্ত্রী। আর আমার সামনে আমার স্ত্রীকে আঘাত করার কথা ভাববেন না। আরফানের এমন প্রতিরোধী মনোভাবে সবাই তার দিকে তাকিয়ে থাকে। তানিয়া বেগম সুখী হবেন নাকি মেয়ের উপর রেগে যাবেন তা ঠিক বুঝতে পারছেন না। শাশুড়ির পছন্দ অনুযায়ী বিয়ে হওয়ার চেয়ে আরফানের কাছে বিয়ে হওয়াতে যেন ঢের ভালো হয়েছে। ডাক্তার জামাই তানিয়া বেগম হাসি হাসি মুখে মেয়ে আর জামাইয়ের দিকে তাকিয়ে আছে। এই যে আরফান ওনার মেয়েকে আগলে রেখে ওনার স্বামীর আঘাত থেকে রক্ষা করলো, এই ব্যাপারটা দেখেই উনি আরফানের পক্ষে চলে গেলেন। কয়জন স্বামী নিজের স্ত্রীকে এমন আগলে রাখে? আরও পরিস্থিতি থেকে যদিও কষ্ট পেয়েছে, কিন্তু এখন শত কথা কাটাকাটি মারামারি করলেও কি তার তিথি তার হবে? হবে না। তাই সংসারে অশান্তি করার কোনো মানেই হয় না। সে তার আম্মাকে কোনো কথা বলতে নিষেধ করলো, যদিও উনি কথা বলতে চাচ্ছিলেন। আরস তার বড় মামার দিকে তাকিয়ে বলল, বাবা, যা হওয়ার হয়েছে, এখন এসব নিয়ে আর কথা বাড়িয়ে লাভ কি? মানুষ শুনলে আরও কথা বাড়বে। এসে বরং মেনে নি, এটাই ভালো। নিজেদের মতামত জানিয়ে এসব করা উচিত ছিল। আমরা মেনে নিলে এমন চোরের মতো বিয়ে করতে হতো না। আরফান আর তিথি চুপ করে থাকে। ওদের এমন চুপ করে থাকতে দেখে যেন শাহাবুদ্দিনের রাগ হু হু করে বাড়ে। বেয়াদব দুটো, কথা বলিস না কেন? নীলাজ্জুর মতো কাজ করে এখন চুপ করে আছিস? যা রুমে যা। আরফান হাসে। তিথিরের হাত ধরে তাকে রুমের দিকে নিয়ে যেতে চায়। তার কাজ থেকে শাহাবুদ্দিন খান বলল, এই বেয়াদব, ওকে কোথায় নিয়ে যাচ্ছিস? আমার রুমে। কেন? আমার বউ তো আমার রুমেই থাকবে। সালমা, এই বেয়াদবকে বলো এমন অনুমতিবিহীন নীলাজ্জুর মতো বিয়ে করেছে, কিন্তু তিথি ইন্টারমিডিয়েট পাস করার আগে যেন ওর দিকে পা না বাড়ায়। বেয়াদব ছেলে, নিজেও বদলাই যাবে, মেয়ে টাকাও নেবে। আরফান হতবিহ্বল চোখে তার আব্বার দিকে তাকিয়ে থাকে। এটা কি ধরনের শাস্তি? বউ কাছে নিয়ে দিয়ে শাস্তি দিয়ে তাকে মেরে ফেলতে চাইছে। তার মনে হচ্ছে এই শাস্তির চাপে সে মরে যাবে। সবাই গম্ভীর মুখে যে যার রুমে চলে গেল। তৃতীয় আরফানের দিকে তাকিয়ে তার রুমে চলে যায়। আরফান চুপচাপ তার রুমে চলে যায়। বিয়ে করলো কেন? যদি বউই কাছে না থাকে? মামুদ বাড়ি এসে সব শুনে কিছুক্ষণ থমকে বসেছিল। আরফান তিথিকে পছন্দ করে সেটা তার চোখে পড়েনি। সে মূলত আজকে আরও সাত তিথিরের বিয়ে এই উপলক্ষেই বাড়ি এসেছিল। বাড়ি এসে শোনে বিয়ে ঠিকই হয়েছে, কিন্তু পাত্র বদলে গেছে। সে খাওয়া দাওয়া সেরে রুমে চলে যায়। রুমে যাওয়ার সাথে সাথে মেয়েলি সুবাস নাকে আসে, আর তাতেই বুকের ভিতরটা কেমন ঝিমঝিম তালে জানিয়ে যায় এই রুমে তার প্রিয়তমা থাকে। মারিয়া বারান্দায় দাঁড়িয়ে আছে। মামুদের সামনে যেতে তার লজ্জা লাগছে। মামুদ মারিয়ার কাছে এসে দাঁড়ায়।
মামুদের উপস্থিতি টের পেয়ে সে কেঁপে ওঠে, নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকে। মামুদ চুপচাপ মারিয়ার গায়ে মৃদু শিহরণ দেখে কিছুক্ষণ পরে বলল, কি ব্যাপার, ভালো আছো? মারিয়া হাসি মুখে মামুদের দিকে তাকায়। তার অতিকাঙ্ক্ষিত পুরুষ তার দিকে কেমন হাসি হাসি চেহারা নিয়ে তাকিয়ে আছে। মামুদ মারিয়াকে কিছু বলতে না দেখে বলল, চুপ করে থাকলে কি আবার চলে যাব, সেটাই চাইছো নাকি? মারিয়ার চোখে পানি চলে আসে। চলে যাবে? কত কান্না করেছে, আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে যেন মাবুদ ফিরে আসে। ফিরে এসেছে, কিন্তু এখন আবার চলে যাওয়ার হুমকি দিচ্ছে কেন? মারিয়ার কান্না ভেসা মুখের দিকে তাকিয়ে মাবুদ বলল, আজ যাবো না। আপনি আমাকে এমন যন্ত্রণাদায়ক শাস্তি দিচ্ছেন কেন? তুমি তোমাকে শাস্তি দিয়েছো, কিভাবে? নিজেকে শেষ করে দিতে চেয়েছো। এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে? মারিয়া অবাক হয়ে মাবুদের দিকে তাকিয়ে আছে। মাবুদ হেসে বলল, ভালোবাসি। মারিয়া লজ্জা পায়, লাজুক হেসে রুমে চলে যায়। সেদিকে তাকিয়ে মামুদ বলল, তার লজ্জা পাবে, লজ্জাবতী বউ। মামুদ রুমে যায় না, নিজেকে প্রস্তুত করে মারিয়াকে প্রস্তুত হতে সময় দেয়। সত্যি বলতে তার লজ্জা লাগছে। বিয়ে করা বইয়ের কাছে যেতে এত লজ্জা লাগছে তা দেখে আকাশের ক্ষয়ে যাওয়া চাঁদ মিটমিটিয়ে হাসে। সেই হাসির সাথে মামুদের হাসি উপস্থিত হয়। রাত 12টা। তিথিরের সাথে দানিয়া আক্তার ঘুমোতে এসেছে। এই ঘুমানোর হুকুম ওনার ভাসুরের দেওয়া। আরও একটা হুকুম জারি হয়েছে, তা হলো আগামী 1 বছর আরফান বাড়িতে আসতে পারবে না। আরফান চুপচাপ তাতে সায় জানিয়েছে। এসব ভাবতে ভাবতে তিথিরের মোবাইলে আলো জ্বেলে ওঠে। আরফানের নম্বর দেখে তিথি তার মায়ের দিকে তাকায়। তানিয়া বেগম এতক্ষণ মেয়েকে হাজারো প্রশ্ন করে জর্জরিত করে ফেলেছে। মোবাইলে আলো দেখে বলল, ফারহান ফোন দিয়েছে তাই না? ফাইজান তোদের ভালোর জন্যই এসব করেছে, কিন্তু যা আজকে কথা বল। তিথির হাসি মুখে বারান্দায় চলে যায়। মোবাইল রিসিভ করে বলল, এত রাতে কি চাই? আকাশে এত সুন্দর চাঁদ, অথচ আমি চাঁদই। এই নিষ্ঠুর পৃথিবীতে বাঁচতে চাই না। আমাকে বাঁচাতে চাইলে এখনই আমার বউ চাই। তিথি খিলখিল করে হাসে। আরফান বলল, হে সোনা সুন্দরী, আমার বুকে আগ্নেয়গিরি লাভা ফুটছে আর তুমি হাসছো। আমার কি করা উচিত? আমার দুঃখে তোমার দুঃখী হওয়া উচিত। আফটার অল কাছে থাকলে আমার মতো একটা চকলেট বয় পেতে, এখন তার পাচ্ছ না, সে দুঃখে দুঃখী হও। তিথি আরফানের মন খারাপের অবস্থা ঠিকই টের পায়। তারও যে মন খারাপ লাগছে না তা নয়, তারও খারাপ লাগছে, ছটপট করছে বুকের ভেতরটা। সে আস্তে করে বলল, আচ্ছা আব্বা, এটা একটা কাজ করলেন বলো। বিয়ে করেছি অথচ বউ কাছে নেই, আজব। বিয়ে করলেই বউ কাছে থাকতে হবে? 100% থাকতে হবে। বিয়ে করার পরেও যদি বউয়ের বদলে কোলবালিশ বুকে নিয়ে থাকতে হয়, তাহলে কিভাবে হবে? এই শোকে যদি আমি শুকিয়ে মরে যাই, তার দায়ভার কে নিবে? তুমি। বিয়ে করে ফায়দা কি হলো ভাই? আমি সারা জীবনের জন্য আপনার হয়ে গেল, এইটাই লাভ। হ্যাঁ বুঝেছি। সেটাই কি যথেষ্ট না? যথেষ্ট। তাহলে আর কি? আমার যে বিয়ে বিয়ে ফিলিংস আসছে না, এর জন্য বউ চাই? হ্যাঁ, বিয়ের পরে বউকে জড়িয়ে ধরতে না পারলে, আদর করতে না পারলে কি করে মনকে বোঝাবো যে আমার একটা নাদোষ নদোষ বউ আছে? মাহমুদ আর মারিয়াও তো আমাদের বয়সী, ওরা তো একসাথে থাকছে, তাহলে আমরা কি অপরাধ করেছি? সেটা আপনার আব্বাকে বোঝান। আরফানের ভীষণ রাগ হলো। মেয়েটা কি তার অব্যক্ত কথাটা বুঝতে পারছে না? সে ফোন কেটে দিল, তারপর চুপচাপ রুমে চলে গেল। কালকে ঠিকই সে ঢাকা চলে যাবে। এই মেয়ে স্বামীর কথা বোঝে না, বোকা। সকালে তিথি সোফায় বসে মোবাইল দেখছিল, তখন আরফান তার পছন্দের আইসক্রিম এনে তার সামনে বাড়িয়ে দেয়। তিথি প্রচণ্ড খুশি হয়। খুশির ঠেলায় মনে মনে আরফানের নাকের ডগায় চুমু খায়। হাত বাড়িয়ে বাক্স ধরতে গেলে আরফান সরে যায়। তার পাশে বসে আইসক্রিম খেতে আরম্ভ করে। আরফানের এমন কাজে তিথি আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়ে থাকে। প্রিয় জিনিস না দেওয়াতে এত রাগ লাগছে। আরফান আইসক্রিম খেতে খেতে বলল, কেমন লাগে আপু? একটু দেন না। একটু না, তোর খাটাস বড় বাবা আমাকে বউ থেকে বঞ্চিত করেছে। বিয়ে করার পরেও আমাকে সিঙ্গেল রাত পার করতে দিয়েছে। তুই কি ভেবেছিস আমি তোকে খেতে দেব? কখনো না। প্রিয় জিনিস কাছে থাকার পরেও না ছুতে পারা, না খেতে পারার কষ্ট কি হতে পারে এবার বোঝ।
আপনি আমায় দাদা, সেটা তো কথার কথা বলেছি। তিথি আরফানের কথা বিশ্বাস করলো না। সে আরফানের আইসক্রিম খাওয়ার দিকে তাকিয়ে ছুটে রুমে চলে যায়। মনে মনে ভাবে, জামাই কি এমন লাগামহীন হয়? উফ। জয়তুন বেগম মুখ ভার করে বসে আছে। আরফান ওনার মনোবাসনা এমন এক তুড়িতেই যে নষ্ট করে দেবে তা উনি কল্পনাও করেননি। ওনার কথার অবাধ্য হওয়ার সাহস কি করে হলো? ছেলেটা এত বেয়াদব তা আগে কখনো চোখে পড়েনি। নাটির সামান্য আবদার রাখতে না পারায় কষ্টে মুখ ভার করে সোফায় বসে আছে। এই বাড়ির ছেলে মেয়েগুলো এত খারাপ, একটা আরেকটার সাথে প্রেমে মশগুল হয়ে গেছে। মান সম্মান পুরো শেষ। আরশ রুম থেকে বেরিয়ে তার নানির বিষণ্ণ চেহারার দিকে তাকিয়ে পুরো কুচকায়। তার নানি আর মা একটু বেশিই প্রতিক্রিয়া জানাচ্ছে, যা মোটেও শোভা পায় না। হ্যাঁ, সে তিথিকে পছন্দ করেছিল, বিয়ে করার আশা বুকে মাথা নাড়া দিয়েছিল। কালকে তিথি আর আরফানকে স্বামী স্ত্রী রূপে দেখে তার যে খারাপ লাগেনি এটা একদম মিথ্যে কথা। তারও কিঞ্চিত খারাপ লেগেছে। ঘন মেঘে মনটা নিমিষেই ভরে গিয়েছিল। কিন্তু সে তো আর বাচ্চা না, সঠিক ভুল বোঝার ক্ষমতা তার আছে। সে তিথিকে পছন্দ করেছে। বিয়ের প্রস্তাব দেওয়ার আগে তিথিদের থেকে সম্মতি নেওয়া উচিত ছিল। ওর পছন্দ অপছন্দ আছে কিনা সেটা জানা উচিত ছিল, কিন্তু সে তা না করে বিয়ের আয়োজন শুরু করেছে। কিন্তু তার পছন্দের কি বিয়ে হবে? সে পছন্দ করেছে তিথিরকে, কিন্তু তিথির সে যে পছন্দ করে আরফানকে। দুজনের মতেই তো বিয়ে হয়, একজনের মতে কিছু হয় না। এখন অবশ্য আরফানের কোনো আফসোস নেই। তিথি আরফানের কাছেই সুখী। সেও না হয় তার সুখ সন্ধানী বাকি খুঁজে নেবে, কিন্তু তার নানির প্রতিক্রিয়া সবার চোখে পড়ার মতো। আরও সে ধারণা জয়তুন বেগমের এমন প্রতিক্রিয়ার জন্যই তার মামা আরফান আর তিথিকে এমন শাস্তি দিয়েছে। বিয়ে করার পরেও আলাদা থাকবে এমন হবে কেন? এটা কি ঠিক? সে জয়তুন বেগমের কাছে গিয়ে বসে। জয়তুন বেগম নাতির দিকে তাকায়, কিন্তু কোনো কথা বলে না। আরশ তার নানির নিষ্ঠুর চেহারার দিকে তাকিয়ে বলল, নানি, তোমার কি মন খারাপ? না, তোমরা ব্যাপারটা শুধু শুধুই পাচ্ছি। ওর ছাওয়াটা পূরণ করতে পারলাম না, তিথিকে এড়ে দিতে পারলাম না। নানি, তিথিরকে আমি পছন্দ করেছিলাম তাই বিয়ে করতে চেয়েছি, কিন্তু তিথির আরফানকে ভালোবাসে। তাহলে আমি বিয়ে করব কিভাবে? তিথির কি কোনো পণ্য নাকি যে কিনে আনবো? তিথির যদি কোনো পণ্য হতো তাহলে আমি আমার সর্বস্ব দিয়ে হলেও তিথিরকে আমার করে নিতাম। এখন অন্য কাউকে নিজের করে নেব। দেশে কি মেয়ের অভাব নাকি? তুমি আর আপা এমন করা বন্ধ করো। কি করলাম আমরা? এমন মন খারাপ করে থাকো বলেই তো মামা আরফানকে এমন শাস্তি দিল। ভালো হয়েছে। এটা ভালো হলো কি করে? ওরা এখন স্বামী স্ত্রী, তাদের আলাদা করার সিদ্ধান্ত কখনই ভালো হতে পারে না। আমি কি করতে পারি? তুমি বাবাকে বললে বাবা নিশ্চয়ই এত বড় সিদ্ধান্ত নেবে না। জয়তুন বেগম আরশকে যেমন ভালোবাসে তেমনি আরফান আর তিথিকেও ভালোবাসে। আরশের মনোবাসনা পূরণ করতে না পেরে তাদের উপর ক্ষুব্ধ হয়েছিলেন, কিন্তু বিয়ে যেহেতু হয়ে গিয়েছে এখন আর আলাদা করা আসলেই ঠিক হবে না। একে অপরের উপর সম্পূর্ণ অধিকার রয়েছে। শাহাবুদ্দিন খান আর মহিবুল্লাহ খান একসাথে বসে আছে। দুজনেই বিভ্রান্ত, মায়ের কথা রাখতে পারেনি তাই তাদের মুখ বিমর্ষ। জয়তুন বেগমকে দেখে শাহাবুদ্দিন খান নড়ে চড়ে বসে বলল, আম্মা, আপনার কথা রাখতে পারিনি, আমি লজ্জিত। আম্মা, আপনি চাইলে ওদেরকে আরো বড় শাস্তি দিতে পারবো। জয়তুন বেগম মাথা নেড়ে না করে, ছেলেদের নিজের মনোবাসনা জানায়। শাহাবুদ্দিন আর মহিবুল্লাহ দুজনেই জানে তাদের সিদ্ধান্তটা ভুল ছিল, কিন্তু ছেলে মেয়ে অনুমতিবিহীন এমন কাজ করে ফেলাতে প্রচুর রাগ হয়েছিল। পরতপক্ষে তারা দুই ভাই মায়ের বাধ্যগত সন্তান। ছেলে মেয়ের এমন কাজে শুধু ওনারা না, বিশেষ করে জয়তুন বেগম অখুশি ছিলেন। এখন মায়ের সিদ্ধান্ত শুনে তারা চুপচাপ বসে থাকে। শাহাবুদ্দিন খান গলা উঁচিয়ে ওনার স্ত্রী সালমা বেগমকে ডাকে। আরফানকে ঢাকা যেতে নিষেধ করে। ছেলে ঢাকা না যেতে বলার কারণ শুনে উনি খুশি হয়ে যায়। আর কারো নজরে না পড়লেও ছেলের গম্ভীর বিষণ্ণ চেহারা ওনার নজরে ঠিকই পড়েছে। সারাটা দিন কেমন ছটপট করে কাটিয়েছে। উনি দেরি না করে ছুটে রুমের দিকে যায়। আরফান ঠাস ঠুস করে প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে নিচ্ছে। রাগে নাকের পাটাতন ফুলে ফুলে শ্বাস বের হচ্ছে। তার বাপ তার সাথে এত বড় শত্রুতা কি করে করতে পারল?
কতদিনের আশা ছিল তিথিকে নিজের করে পাওয়া, কিন্তু এখন বিয়ে করার পরেও কাছে পাওয়া তো দূরের কথা, একটু কথা বলারও ফুরসত মিলছে না। আর তিথি গাধাটাও চোখের ইশারা টিশারা বোঝে না। আরফান কয়েকবার কাছে ডেকেছে, কিন্তু ও দূরে দাঁড়িয়ে ছনছন চোখে তাকিয়ে থেকেছে। আরফানের মনে হচ্ছে সে উত্তাল সমুদ্রে আছে, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তখনই সালমা বেগম এসে তাকে শাহাবুদ্দিন খানের কথাটা বলে। তোলার বলা কথাটা যেন উত্তপ্ত মরুভূমির মাঝে এক পলসা বৃষ্টির মতো আরফানের মনকে শীতল করে দিল। গোছানো ব্যাগ বিছানার এক পাশে রেখে সে বসে পড়ে। রাত 12টা। মাহমুদ খাটে বসে মারিয়ার দিকে তাকিয়ে আছে। মারিয়া অনেকক্ষণ যাবৎ মাথার চুল আঁচড়াচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে আঁচড়ানো চুল আবার আঁচড়াচ্ছে। আজকে যেন মাথার চুল সব প্যাঁচ লেগে গেছে। মাহমুদ এক দৃষ্টিতে মারিয়ার দিকে তাকিয়ে আছে, তার মুখে মিষ্টি হাসি। মারিয়া আয়নার মাঝে মাহমুদের এমন দৃষ্টি দেখে চুপসে যায়। গতকাল রাতে মাহমুদ বারান্দা থেকে আসার পূর্বেই সে ঘুমিয়ে গিয়েছিল। আসলে ঘুমনের ভান করেছিল, যেন মাহমুদ কিছু বলার সুযোগ না পায়। কিন্তু তার চিন্তা ভাবনায় ঘুরে বালি দিয়ে মাহমুদ তার পরিকল্পনা বুঝে যায়। তাই তো লাইট অফ না করে কাত হয়ে শুয়ে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। মারিয়া মাঝে একবার চোখ খুলে এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে মিলিয়ে যায়। আজ সারাদিন দূরে দূরে থেকেছে, ভুলেও রুমে আসেনি। অথচ যখন মাহমুদ তাকে পাত্তা দিত না, তখন সে ঠিকই পিছু পিছু ঘুরত। এই যে এখন এত লজ্জা লাগছে, আগে কোথায় ছিল এত লজ্জা? এখন মাহমুদ কাছে আসলেও যেন ভয়ে বুকটা ধিম ধিম করে ওঠে। এই মানুষটার জন্যই কত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছে, তা একমাত্র সে আর তার আল্লাহই জানে। কালকে রাতে না হয় ঘুমিয়ে যাওয়ার নাটক করে পার পেয়ে গেছিল, কিন্তু আজকে পার পাবে কি করে? এত সব ভাবনার মাঝেই মারিয়া খেয়াল করে মাহমুদ বিছানা থেকে উঠে দাঁড়ায়। ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। চলে কি আছে? কিছু না। মাহমুদ হাসে। চুল আঁচড়ানোর বাহানায় তার থেকে দূরে যাওয়ার সামান্য দূরত্বটুকু গুছিয়ে মারিয়ার হাতের চিরুনি তার হাতে টেনে নেয়। আলতো হাতে মারিয়ার চুল আঁচড়াতে শুরু করে। চুল আঁচড়ানোর সময় মাহমুদের মৃদু হাতের স্পর্শে সে কেঁপে ওঠে। মাহমুদ তার স্ত্রীর সূক্ষ্ম কাঁপন টের পায়। কাঙ্ক্ষিত নারীর সন্নিধে এসে তার বুক কেমন করে ওঠে। মারিয়াকে পেছন থেকে আঁকড়ে ধরে। মারিয়া কুকড়ে যায়, কেঁপে ওঠে। মাহমুদের তপ্ত অধর মারিয়ার ঘাড়ে এসে লাগে। সে ছটপট করে ওঠে। মাহমুদ তাকে পাঁচকোলা করে কোলে নেয়। বিছানায় শুয়ে মাহমুদ বলল, আজকে ঘুমের ভান করবে? মারিয়ার ঠোঁটের কোণে মুচকি হাসি রেখা ফুটে ওঠে। সে হাসে। মাহমুদ মারিয়ার ঠোঁটের কোণে লেগে থাকা হাসিতে হাত বুলিয়ে বলল, হাসিটা হবে? কি করতে হবে? কালকে রাতে বলেছিলাম আমার শীতটা উত্তর চাই। মারিয়া মনে মনে শতবার মাহমুদকে ভালোবাসি বলতে পারলেও কেন জানি মুখে বলতে পারছে না। হবে লজ্জা লাগে। আগে পিছু পিছু ঘুরতে আর বলতে এখন আমি তোমার বর, এখন বলতে লজ্জা লাগে? মারিয়া সত্যি আগের মাহমুদকে দেখলে এত লজ্জা লাগতো না, এখন যত লজ্জা লাগে। সে আবারও মুচকি হাসে। মাহমুদ তার দিকে ভীষণ মায়া মায়া চোখে তাকায়। এত মায়াবী আবদার ফেরানো যায়? মারিয়া পারল না, সে মুগ্ধ চোখে মাহমুদের দিকে তাকিয়ে থাকে। মাহমুদ মারিয়ার চোখে চোখ রেখে বলল, একদম ভালোবাসি করে পাগল করে ফেলতে এখনো তো লজ্জা পাচ্ছে কেন? জানি না। লজ্জাবতী বউকে দেখে ভালো লাগছে, কিন্তু এই কথাটা করতে হবে। মারিয়ার এত সুখ লাগছে, সে অতি সুখের হাসি হাসে। হাত বাড়িয়ে সামান্য দূরে থাকা মাহমুদের গলা আঁকড়ে ধরে ফিস ফিস করে বলল, ভালোবাসি, আমার শুকর। মাহমুদ মুগ্ধ চোখে হাসে। অধরে ছোঁয়া দেয় তার প্রিয়তমার কপালে। মারিয়া কিছু বলতে চায়, কিন্তু অতি শান্ত পুরুষ যেন অশান্ত হয়ে গিয়েছে। মারিয়াকে কথা বলার সুযোগ দেয় না। মারিয়ার চোখ বুঝে নেয়। উল্লাসে মুখরিত হয় হৃদয় প্রাঙ্গণ। আরফান রুমে এসে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। সামনে আগাতে পারছে না। তিথি খাটের এক পাশে বসেছিল। আরফানের আসার শব্দে উঠে দাঁড়ায়। আরফানকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তিথি মাথা নিচু করে নেয়। আরফান হাসে, খুশি হয় প্রিয়তমার লাজুক মুখের দিকে তাকিয়ে। মনের ভেতরটা সুখে
কানায় কানায় পূরণ হয়ে যায়। সে এগিয়ে আসে, তিথির হাসতে গিয়ে কেঁদে ফেলে। আরফানের হাসি মুখ নিমেষেই হতভম্ব হয়ে যায়। এগিয়ে গিয়ে তিথিরের মুখটা হাতের আঁচলায় তুলে বলল, কি হলো? তুমি আমার কাছে, সেটা আমার বিশ্বাস হচ্ছে না। কেন? জানি না। আমি তোমার খুব কাছে ছুঁয়ে দেখো, তাহলে বিশ্বাস হবে। এমন রাতে কাঁদতে হয় না তিথি সোনা, শুধুই আদর করতে হয়। আরফান তিথিরের নরম মোলায়েম হাতের আঙুলের নিজের আঙুল দিয়ে পেঁচিয়ে বলল। তিতির আরফানের কণ্ঠে এমন কিছু ছিল যেটা তিথিরের বুকের ভেতরটা একদম ছাড়খাড় করে দেয়, প্রচণ্ড বাতাসে নাড়িয়ে দেয়। সে আরফানের দিকে তাকায়। আরফান কেমন আদর মাখা মায়াবী চোখে তাকিয়ে আছে। আরফান তিথিরকে ছেড়ে দাঁড়ায়। তিথিরের শরীর মৃদু কাঁপছে। আরফানের চোখে তার সবই পরিলক্ষিত হয়। সে তিথিরের হাত ধরে বলল, আমার তিতির পাখি, আমি তোমার মাঝি হই, কথা দিচ্ছি সারা জীবন এর থেকেও বেশি ভালোবাসবো। তিথি মাথা নাড়ে। আরফান আর তিথির কেমন ঘোর লাগা এক চোখের দৃষ্টিতে তাকিয়ে থাকে, তারপর একে অপরকে জড়িয়ে ধরে। আরফান আদো আদো কথায় তিথি খিলখিল করে হাসে। আরফান পরম মমতায় বিবাহিত স্ত্রীর কপালে ভালোবাসার স্পর্শ দেয়। দুজনের মনের ভালোবাসার উচ্ছ্বাস কাঙ্ক্ষিত মানুষকে কাছে পেয়ে সমুদ্রের গর্জন ওঠে হৃদয় মাঝে। আরফান তিথিকে পাখির মতো উঠতে দেয়। তিথি আরফানের গালে ভালোবাসার ছোঁয়া দিয়ে বলল, তুমি আমার ওজন খাটা মাছ, আমার মাছ। আরফান হাসে। ভালোবাসে তার প্রিয়তমাকে অনেক 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 বেশি। নিঝুম নিস্তব্ধ রাত, চারিদিকে ঘুটঘুটে অন্ধকারের চারিপাশ ছেয়ে আছে। রাতের দুটো পাখি জোড়ায় জোড়ায় উড়ে যায়। ঝুম রাত, দুই রুমে সার্থক কপোতিরা একসাথে সারা জীবন কাটানোর প্রতিজ্ঞা করে, ভালোবাসার জোয়ারে ভেসে যাওয়ার চেষ্টা করে। সব ভালোবাসাই এমন পূর্ণতা পাক, শত বাধা অতিক্রম করার সাহস হোক। আরফান তিথি, মামুদ মারিয়ার মতো সবাই পূর্ণতা পাক। আমাদের দেওয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।